প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি ক্লাস নেব। তোমাদের এখানে আমরা লিখে রেখেছি, দেখো, ক্লাস 10 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4, অর্থাৎ ফোর্থ হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে সূচক ও লগারিদম। চতুর্থ অধ্যায়টা হচ্ছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদমে দেখো, আমরা প্রথমে সূচক ও লগারিদমের সূত্রগুলো আলোচনা করি। সূত্রগুলো আলোচনা করে তারপরে আমরা সরাসরি অঙ্কে যাব তোমাদের এক্সারসাইজ 4.1-এ। আমরা এর আগেও এই ক্লাসটি নিয়েছিলাম। আজকে এই বছর যারা দশম শ্রেণীতে আসো 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমরা আবার নতুনভাবে ক্লাস শুরু করেছি। সবাই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। যেমন দেখো, তোমাদের ম্যাথমেটিক্স বইয়ের পেজ নাম্বার 76-এ সূত্র 1 নাম্বার দেওয়া আছে, যে গুণের সূত্র a টু দি পাওয়ার m। আমরা প্রথমে সূত্রগুলো আলোচনা করি। 1 নম্বর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ বেজ যতগুলো থাকে না কেন, এখানে দেখো দুটি বেজ আছে। কয়টি বেজ আছে? দুটির মধ্যে একটি বেজ হবে আর পাওয়ারগুলো যোগ হবে। পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। ওকে, যদি এরকম থাকে, 2 নম্বর সূত্র দেখো লেখা আছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n। এক্ষেত্রে বলা আছে যে যদি m ইজ গ্রেটার দেন n হয়, যদি m ইজ গ্রেটার দেন n, m মাইনাস n এ দেখো 1 নম্বর শর্ত দেওয়া আছে, যদি m ইজ গ্রেটার দেন n হয়। যখন m ইজ গ্রেটার দেন n, অর্থাৎ উপরের পাওয়ারটা বড়, নিচের পাওয়ারটা ছোটো হয়। ঠিক আছে? আমরা আর যদি নিচেরটা বড় হয়, নিচেরটা যদি বড় হয়, অর্থাৎ n যদি বড় হয় আর m ছোটো হয়, তাহলে আমরা সূত্রটা লিখব ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। এখানে আমরা একটু উদাহরণে যাই। দেখো, 1 নম্বর সূত্রটা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ বেজ যতগুলো থাকে সবগুলো থেকে একটি হবে আর উপরেরটা পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। পাওয়ারগুলো যোগ হবে। এই যে এটা হচ্ছে a টু দি পাওয়ার m, এটা একটি সূচকীয় রাশি। এটা কী ধরনের রাশি? সূচকীয় রাশি। এই সূচকীয় রাশিতে এটা হচ্ছে বেজ। এটা কি? বেজ। 2 নম্বর সূত্রে পরে আসতেছি। এই যে a টু দি পাওয়ার m, এটা একটা সূচকীয় রাশি। কী ধরনের রাশি? সূচকীয় রাশি। এটা একটু লিখো সবাই, সূচকীয় রাশি। a টু দি পাওয়ার m হচ্ছে একটি সূচকীয় রাশি, যেখানে এটা হচ্ছে বেজ। এটা কি? এটা হচ্ছে, আমরা ইংলিশে বলি বেজ, বাংলায় কি বলি? ভিত্তি। বাংলায় এটাকে বলে ভিত্তি। আর এমটা হচ্ছে সূচক। এমটা কি? সূচক, বা আমরা এটাকে বলতে পারি পাওয়ার। এমটাকে বলতে পারি সূচক বা পাওয়ার। তাহলে এটা হচ্ছে বেজ, এমটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ নিচেরটা বেজ, উপরেরটা হচ্ছে পাওয়ার। যেমন আমরা একটা সূচকীয় রাশি লিখলাম যে 3 টু দি পাওয়ার 2 বা 3 স্কোয়ার। এটা সূচকীয় রাশি। এটা কী ধরনের রাশি? সূচকীয় রাশি। এখানে 3টা হচ্ছে কি? বেজ। 3টা হচ্ছে বেজ, 2টা হচ্ছে সূচক বা পাওয়ার। সূচক বা পাওয়ার বা ঘাত। এটাকে আমরা সূচক বলতে পারি, পাওয়ার বলতে পারি, ঘাত বলতে পারি। বুঝছি? আচ্ছা, এটা লিখি সবাই। আমরা যারা ক্লাস করতেছি আমাদের এই সবগুলো লিখে লিখে আমরা প্র্যাকটিস করব। যেমন আমরা একটা সূচকীয় রাশি লিখলাম x টু দি পাওয়ার m। খেয়াল করো, যেমন সূচকীয় রাশি লিখলাম x টু দি পাওয়ার m, তাহলে এখানে xটা হচ্ছে বেজ। xটা কি? বেজ। আর mটা কি? সূচক বা পাওয়ার বা ঘাত। সূচক বা পাওয়ার বা ঘাত। বুঝতে পারছি? ওকে, তাহলে সূচকীয় রাশি বুঝতে পারছি। এখন আমরা এখানে লিখলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। আমরা ধরো একটি উদাহরণ দেই। যেমন ধরো লিখলাম 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে এটাকে এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার
ওকে, তাহলে দেখো আমরা বেশ কয়েকটি উদাহরণ আলোচনা করলাম। সেম একইভাবে যদি আমরা আরও উদাহরণ লিখতে চাই তাহলে লিখতে পারবো। যেমন তোমাদের বইয়ে লেখা আছে 2 নম্বর সূত্রটি কি হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। তাহলে 1 নম্বর সূত্রের বিভিন্ন উদাহরণ আলোচনা করলাম। 2 নম্বরটি দেখো কি লেখা আছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাই না? তাহলে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। আচ্ছা, মনে করলাম উপরের সংখ্যাটি বড়, যদি এক্ষেত্রে শর্ত হচ্ছে m যদি বড় হয় n এর চেয়ে, m যদি n এর চেয়ে বড় হয়, ঠিক আছে? যেমন দেখো, যেমন আমরা একটি সংখ্যা লিখলাম যে x টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 3 আমরা লিখিও সাথে সাথে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি ওই যে শর্ত অনুসারে বেস হচ্ছে এখানে এটা সূচকের সাথে বেস a, বেস কত a, এখানে বেস a, দুটি বেস থেকে একটি বেস লিখবো। দুটি বেস থেকে কয়টি বেস লিখবো? একটি। তাহলে এখানে বেস কত x, এখানে বেস কত x, তাহলে আমরা একটি বেস লিখবো। আর উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, যদি উপরেরটা বড় থাকে তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। উপরেরটা যদি বড় হয়, এই যে m বড় n ছোট, m ইজ গ্রেটার দেন n, m ইজ গ্রেটার দেন n, অর্থাৎ m বড় n ছোট। এই যে দেখো উপরেরটা বড়, উপরেরটা বড় না, তাহলে আমরা লিখতে পারি 5 মাইনাস 3। তাহলে কী হবে x টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে 2। বুঝতে পারছি? আচ্ছা, এটা আমরা সংখ্যা দিয়ে যদি লিখি, যেমন আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 2। তাহলে 2টা হচ্ছে বেস, 2টা কি বেস, এই 2টা হচ্ছে বেস। তাহলে দুটো বেস থেকে আমরা একটা বেস লিখবো, আর উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। তাহলে আমরা কি লিখবো 5 মাইনাস 2। তাহলে কী হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মানে 2 টু দি পাওয়ার 3, 2 কিউব, 2 কিউব দ্যাট মিনস কত আসবে? 2 কিউব দ্যাট মিনস 8। বুঝতে পারছি? ওকে, তাহলে এই 2 নম্বর সূত্রে আরেকটি লেখা আছে, দেখো a টু দি পাওয়ার, আশা করি এইগুলো বুঝতে পারছো। ওকে, তাহলে 2 নম্বরে আরেকটি লেখা আছে, দেখো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। কখন? যখন n বড়, যখন কি n বড়, n বড় মানে কি নিচেরটা বড়, n বড় মানে কি নিচেরটা যদি বড় হয়, n তো নিচেরটার পাওয়ার, তাই না? নিচেরটার যদি পাওয়ার বড় হয় তাহলে হবে 1 বাই n মাইনাস m, 1 বাই n মাইনাস m। যেমন আমরা এই সংখ্যাটাকে যদি এইভাবে লিখি, দেখো যেমন 2 টু দি পাওয়ার 2 বাই 2 টু দি পাওয়ার 5, তাহলে দেখো নিচেরটার পাওয়ার বড় না, নিচেরটা পাওয়ার বড়, 2 টু দি পাওয়ার 2 বাই 2 টু দি পাওয়ার 5। সেক্ষেত্রে 2 হচ্ছে বেস, দুটো থেকে একটা 1 বাই কী লিখবো 1 বাই 2 টু দি পাওয়ার কী হবে 5 মাইনাস 2। দেখো কী হবে n মাইনাস m, কী লেখা আছে n মাইনাস m, n তো হচ্ছে নিচেরটার পাওয়ার, nটা কি নিচেরটার পাওয়ার, এখানে নিচের পাওয়ার কত 5, তাহলে আমরা লিখবো 5 মাইনাস 2। তাহলে কী লিখতে পারি 1 বাই 5 মাইনাস 2 মানে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 1 বাই 8। বুঝতে পারছো? ওকে, তাহলে যদি আমরা এইভাবে লিখি, যেমন 3 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 6, তাহলে কী লেখা যায়? লেখো তো এটা 3 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি 1 বাই 3 টু দি পাওয়ার, বেস হচ্ছে 3, বেসটা কত 3, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে 6 মাইনাস 3, কত হবে 6 মাইনাস 3, তাহলে কী হবে 1 বাই 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3 দ্যাট মিনস 3। তাহলে আমরা লিখতে পারি 1 বাই 27, 1 বাই 27। বুঝতে পারছি? তাহলে এই দুটি সূত্র গেল। একটি সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ বেস যতগুলো থাকবে ততগুলো থেকে বেস একটা লিখবো, পাওয়ারগুলো যোগ করবো। আমরা উদাহরণ আলোচনা করলাম। পরেরটা হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে হবে a টু দি পাওয়ার m মাইনাস n যখন m বড়, যখন কি বড় m বড় মানে উপরেরটার পাওয়ার বড়, ঠিক আছে? আর যদি নিচেরটার পাওয়ার বড় হয় সেক্ষেত্রে হবে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। বুঝতে পারছি? যদি উপরেরটার পাওয়ার বড় হয় তাহলে হবে a টু দি পাওয়ার m মাইনাস n, যদি নিচেরটার পাওয়ার বড় হয় তাহলে হবে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। আশা করি এই দুটি সূত্র বুঝতে পেরেছো এবং দুটি সূত্রের উদাহরণ আমরা আলোচনা করলাম। 3 নম্বর সূত্রটি দেখো কি লেখা আছে তোমাদের বইয়ে, তোমাদের বইয়ে সূচকের 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে ab হোল টু দি পাওয়ার n। 3 নম্বর ab হোল টু দি পাওয়ার n
ইকুয়াল এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এগুলোর প্রমাণ আছে, আমরা যদি সময় পাই পরে আরেকটি ক্লাসে প্রমাণগুলো আমরা দেখাবো। এ বি হোল টু দি পাওয়ার এন, তাহলে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। অর্থাৎ আমরা উদাহরণ আলোচনা করে লিখো, যেমন এক্স ওয়াই হোল টু দি পাওয়ার টু, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই হোল টু দি পাওয়ার টু। তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার টু বা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি? ওকে, যেমন আমরা লিখলাম 5 ইন্টু টু, তোমাদের বইয়ে যেটা উদাহরণ লিখছে 5 ইন্টু টু হোল টু দি পাওয়ার থ্রি, তাহলে আমরা কী লিখতে পারি বলো? 5 ইন্টু টু হোল টু দি পাওয়ার থ্রি, তাহলে আমরা কী লিখতে পারি? 5 টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার থ্রি। বুঝতে পারছি? তাহলে 5 টু দি পাওয়ার থ্রি, দ্যাট মিনস কত আসবে? 5 কিউব। 5 কিউব মানে কি? 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 125 ইন্টু 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 8। তাহলে 125 ইন্টু 8 কত আসে? রেজাল্ট তোমরা করে নিও। এটা রেজাল্ট বের করে নিও। 800, 8 25 200, 1000 মনে না? ওকে, 1000। বিষয়টা বুঝতে পারছি? তাহলে এইভাবে যদি দুটি সংখ্যা একসাথে গুণাকারে থাকে, উপরে একটি পাওয়ার থাকে, তাহলে আলাদা আলাদা পাওয়ার লিখব। কীভাবে লিখব? আলাদা আলাদা পাওয়ার। বুঝতে পারছি? বুঝতে পারছি এটা? ওকে, 4 নম্বর সূত্র দেখো, এ বাই বি হোল টু দি পাওয়ার এন। এ বাই বি হোল টু দি পাওয়ার এন। এ বাই বি হোল টু দি পাওয়ার এন ইকুয়ালটা আমরা কী লিখব? এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। বুঝতে পারছি? এ বাই বি হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। যেমন আমরা উদাহরণ লিখতে পারি, যেমন আমরা লিখলাম এ বাই বি হোল টু দি পাওয়ার টু, তাহলে আমরা কী লিখতে পারি বলো? এ টু দি পাওয়ার টু বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। যেমন আমরা লিখলাম এ বাই বি হোল টু দি পাওয়ার ফাইভ, আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার ফাইভ বাই বি টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি না? যেমন আমরা লিখলাম এক্স বাই ওয়াই, এ বি আমরা চেঞ্জ করে দিলাম, ধরো এক্স বাই ওয়াই হোল কিউব, তাহলে আমরা কী লিখতে পারি? এক্স কিউব বাই ওয়াই কিউব, এক্স কিউব বাই ওয়াই কিউব। বুঝতে পারছি? ওকে, যেমন আমরা একটা সংখ্যাটা একটু চেঞ্জ করে দিই, লেখা হয়েছে সবগুলা, সাথে সাথে লেখে নিও। যেমন আমরা লিখলাম যে 2/3 হোল টু দি পাওয়ার 2, বা আচ্ছা 2 লিখলাম, 2/3 হোল টু দি পাওয়ার 2, তাহলে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, ঠিক আছে না? 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার দ্যাট মিনস কত? 4, 3 স্কোয়ার কত? 9। বুঝতে পারছি? ওকে, যেমন এটা যদি আমরা এইভাবে লিখি, যেমন ধরো 5/3 হোল কিউব, তাহলে আমরা কি লিখতে পারি? 5 কিউব বাই 3 কিউব, ঠিক আছে? তাহলে 5 কিউব কত? 125, 3 কিউব দ্যাট মিনস কত? 27, 3 কিউব কত? 27। তাহলে আশা করি 4 নম্বর সূত্র বুঝতে পেরেছ, 4 নম্বর সূত্রের উদাহরণগুলো। ওকে, 5 নম্বরটাতে যাই। 5 নম্বর লেখা হয়েছে সবগুলো। ওকে, 5 নম্বর সূত্র দেখো, 5 নম্বর সূত্রটা কি? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। তোমাদের বইয়ের 5 নম্বর সূত্র, বইয়ের কত নম্বর পেজ? এটা পেজ নাম্বার হচ্ছে 77, পেজ নাম্বার 77। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এন, সাথে সাথে লিখে নিবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি উদাহরণ দিই এরকম, যেমন আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 2 তার উপরে 3। এই যে এ টু দি পাওয়ার এম এন লেখার উদ্দেশ্য হচ্ছে যদি একটার সূচকের রাশির উপর আরেকটা পাওয়ার থাকে, ঠিক আছে, তাহলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে কী হবে? গুণ হবে। এই যে এম এন এটা গুণ আকারে আছে, তাহলে 2 ইন্টু 3 এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত লিখতে পারি? 3 দুগুণা 6। বুঝা গেছে? যদি এরকম থাকে যে 2 ইন্টু 2 আর 2 ইন্টু 3, সেক্ষেত্রে বেস দুটো থেকে একটা হবে, বেস দুটো থেকে একটা হবে, পাওয়ারগুলো যোগ হবে, পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 হবে। বুঝতে পারছি? কিন্তু যদি এরকম থাকে যে 2 টু দি পাওয়ার 2 তার উপরে 3, 2 টু দি পাওয়ার 2 তার উপরে 3, সেক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, দ্যাট মিনস 6। যেমন আমরা লিখলাম 3 টু দি পাওয়ার 3 তার উপরে 2, তাহলে কী হবে? 3 টু দি পাওয়ার 3 তার উপরে 2, তাহলে 3 টু দি পাওয়ার 6।
পাওয়ার পরে কী হবে গুণ হবে। যেমন আমরা লিখলাম 5^2 তার উপরে 3। আচ্ছা আমরা সংখ্যা চেঞ্জ করে দিই, 4 দিই। 5^2 বা 5² তার উপরে 4, তাহলে কী হবে 5^8। 5 কী হবে 8, বুঝতে পারছি। যেমন আমরা লিখলাম 2^3 তার উপরে 4, তাহলে কী হবে 2^3 তার উপরে 4 কী হবে বলো 2^12। ওকে, তাহলে এই সূচক রাশিগুলো এই সূত্রের উদাহরণ বুঝতে পারছি, এই সূত্রের উদাহরণ বুঝতে পারছি। ওকে, এবার আসি শূন্য ও ঋণাত্মক সূচক। শূন্য ও ঋণাত্মক সূচক তোমাদের পেজ নাম্বার 77 আছে। শূন্য ও ঋণাত্মক সূচক দেখো সবাই, শূন্য ও ঋণাত্মক সূচক। শূন্য ও ঋণাত্মক সূচক। ওকে, দেখো শূন্য ও ঋণাত্মক সূচক কী লিখলাম আমরা, শূন্য ও ঋণাত্মক সূচক তোমাদের বইয়ের 77 পেজে দেওয়া আছে। দেখো শূন্য সূচক হচ্ছে a⁻0 = 1। a⁻0 কি 1, যেখানে a is not equal 0, a is not equal কি 0, অর্থাৎ এটা কি হতে পারবে না, 0 হতে পারবে না। এই যে a⁻0 এখানে বেসটা হচ্ছে a, বেসটা কি a, এটা কি হতে পারবে না, শূন্য হতে পারবে। শর্ত হচ্ছে এটা কিন্তু এমসিকিউতে আসে, a⁻0 = 1 কোন শর্তে, সেজন্য এই শর্তটা মনে রাখবে, যখন এটা 0 নয়, এটা কি নয় 0 নয়। ওকে, এটা দ্বারা আমরা কি বুঝি, আমরা একটু ব্যাখ্যায় আলোচনা করি। যেমন কোনো সংখ্যার উপরে, যে কোনো সংখ্যা তার উপরে যদি পাওয়ার 0 হয় তার মানে 1, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে কী হবে 1। যেমন আমরা লিখলাম x⁻0, x⁻0 তার মানে হচ্ছে 1। যেমন আমরা লিখলাম 2⁻0 তার মানে কত 1। যেমন আমরা লিখলাম 100⁻0 তার মানে কত 1। যেমন আমরা লিখলাম 2x তারপরে 2x⁻0 তার মানে 1, 2x⁻0 তার মানে হচ্ছে 1। যেমন লিখলাম 1/3x তার উপরে পাওয়ার 0 তাও 1। লিখো এগুলা। কোনো সংখ্যার উপরে এই যে সূচকীয় শূন্য যেটা, হ্যাঁ শূন্য সূচক যেটা, শূন্য সূচক মানে সূচক যদি শূন্য হয়, অর্থাৎ কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয়, যে কোনো সংখ্যা, এই যে আমরা অনেকগুলো উদাহরণ লিখলাম, কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় রেজাল্ট হবে 1, পাওয়ার যদি 0 হয় রেজাল্ট কী হবে 1। ওকে, তারপরে আসি ঋণাত্মক সূচক। দেখা হচ্ছে সবার? ওকে, ঋণাত্মক সূচক যেমন আমরা লিখলাম, দেখো a⁻n, তোমাদের বইয়ে যেটা লিখছে a⁻n, তাহলে আমরা লিখতে পারি 1/a⁻n, 1/a⁻n। এটা দ্বারা আমরা কি বুঝি, যেমন ধরো আমরা লিখলাম একটি সংখ্যা যেমন 2⁻1, 2⁻1 তার মানে কী হবে 1/2। দেখো কীভাবে, যেমন আমরা লিখলাম 2⁻2, সেক্ষেত্রে কী হবে 2⁻2। দেখো এই যে a⁻n আমরা লিখছি 1/a⁻n, অর্থাৎ এই nটা এখানে নিচে আসলে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে না, নিচে আসলে কী হয়ে যাবে প্লাস, তাহলে 2⁻2 এটা আমরা লিখলে 2⁻2, কী লিখবো 2⁻2। এক্ষেত্রে একটা শর্ত দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ে, যে a is not equal to 0, কী শর্ত দেওয়া আছে, a is not equal to 0 এবং n belongs to n, এভাবে লেখা আছে। দেখো এটা দ্বারা বোঝায় এই যে এ বেস, যেটা বেসটা 0 হতে পারবে না, বেসটা কী হতে পারবে না 0 হতে পারবে না, এবং এই যে পাওয়ার সূচক যেটা n, সূচকটা হবে স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, ক্যাপিটাল লেটার n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এজন্য এই nটা হবে স্বাভাবিক সংখ্যা, উপরেরটা কী হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি নিশ্চয়ই, প্রথম অধ্যায়ে আমরা পড়েছি 1 2 3 4 5 6 7, বুঝতে পারছি। তাহলে এই যে a⁻n এখানে শর্ত হচ্ছে এটা 0 হতে পারবে না, এবং nটা হবে উপরের যে পাওয়ার nটা হবে স্বাভাবিক সংখ্যা। nটা কী ধরনের সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলো আমরা লিখি, যেমন আমরা লিখলাম 3⁻2, তাহলে কি লিখতে পারি 1/3², 1/3² মানে 1/9। যেমন লিখলাম 5⁻2, তাহলে লিখতে পারি 1/5², 1/5² মানে 1/25, বুঝতে পারছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এতক্ষণ এই সূত্রগুলো আলোচনা করেছি, এই সূত্রগুলো আমরা বোর্ডের পাশে লিখে রেখেছি। এবার আমরা যাবো এক্সারসাইজ 4.1-এ। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কীভাবে অনুশীলনের অঙ্কগুলো করবো, ঠিক আছে না? এক্সারসাইজ 4.1-এর প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা কী দেওয়া আছে? 7 টু দি পাওয়ার 3 কী দেওয়া আছে? এক্সারসাইজ 4.1-এর কোয়েশ্চেন নাম্বার 1, 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3, 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4, বুঝতে পারছি? 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। ওকে, এবার তো আমরা বলছিলাম এই যে সূত্রটি আলোচনা করছিলাম আমরা, এই যে কত নম্বর সূত্র? প্রথম সূত্র, n টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই সূত্র অনুসারে এই যে 7 হচ্ছে বেস, এখানে a হচ্ছে বেস, এটা কি বেস, তাহলে এখানে বেস কত? 7 দুটো থেকে একটা, আর উপরে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, ওই যে m প্লাস n, সূত্র হচ্ছে m প্লাস n। তাহলে আমরা পাওয়ার কি লিখতে পারি? 3 প্লাস -3, পাওয়ারগুলো যোগ করলাম। ওকে, সেম নিচে 3 হচ্ছে বেস, এটা কি বেস, এখানে 3 উপরে পাওয়ার নাই মানে কি আছে? 1, পাওয়ার নাই মানে কি আছে? 1, 3 হচ্ছে বেস, ধরে নিলাম একটা, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস -4, 1 প্লাস কি -4, সেটা বুঝতে পারছি? ওকে, তাহলে কী হবে? 7 টু দি পাওয়ার 3, দেখো প্লাসে মাইনাসে -3। ওকে, তাহলে এখানে হবে 3, 1 প্লাসে মাইনাসে -4, বুঝতে পারছি? তাহলে 7 টু দি পাওয়ার কী হবে? 3 -3, 3 -3 কী হবে? 0, আর এখানে হবে 3 টু দি পাওয়ার 1 -4 মানে কত? -3, বুঝতে পারছি? ওকে, 7 টু দি পাওয়ার 0 মানে কত? ওই যে আমরা বলছিলাম কোনো সংখ্যার উপরে a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 7 টু দি পাওয়ার 0 মানে 1, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার -3। ওকে, এই 3 টু দি পাওয়ার -3 কে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3। এই যে এটা অনুসারে নিচে মাইনাস a টু দি পাওয়ার, যে লাস্ট সূচকের ঋণাত্মক সূচক, ঠিক আছে? নিচে যদি প্লাস হয়, নিচে যদি প্লাস হয় উপরে আসলে মাইনাস, নিচে যদি মাইনাস হয় উপরে আসলে প্লাস। দেখো 3 টু দি পাওয়ার -3 কী দেওয়া আছে? 3 টু দি পাওয়ার -3, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3। তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে কত? 27, বুঝতে পারছি? এই গেল 1 নম্বর সূত্র। দেখো 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করলাম। এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছ? যাদের কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি একটু আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, এবার আমরা আসি 2 নম্বর অঙ্কে। হ্যাঁ, দেখো 3/7 √7 এখানে মনে রাখবে যদি এরকম থাকে যে √1, এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/2, √x কে লিখতে পারি x টু দি পাওয়ার 1/2। যদি থাকে এরকম 3√x, তাহলে x এর ঘনমূল অর্থাৎ x টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? √x মানে বর্গমূল, √x মানে কি বর্গমূল, আর 2x মানে হচ্ছে ঘনমূল, x টু দি পাওয়ার 1/3। এই দুটো জিনিস পাশে রেখে দেখো, দ্যাট মিনস এই দেখো এই যে উপরে আছে 3√7², তাহলে 7² যেভাবে আছে লিখলাম 7², এই যে 3√, এটাকে আমরা লিখতে পারি 1/3, 3√, এটা কি লিখতে পারি? পাওয়ার 1/3, কিন্তু এই 3√7, এই যে এই অনুসারে 3√x কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3, 3√x কে লিখতে পারি x টু দি পাওয়ার 1/3, তাহলে এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/3, বুঝতে পারছি? তাহলে √7 কে আমরা কি লিখতে পারি? √x কে x টু দি পাওয়ার হাফ, √x কে কি লিখতে পারি? x টু দি পাওয়ার হাফ, তাহলে √7 কে 7 টু দি পাওয়ার হাফ, বুঝতে পারছি? ওকে, এবার দেখো পাওয়ার পর গুণ হবে, ওই যে এই শর্ত অনুসারে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার কি mn, তাহলে এইটা পাওয়ার পর গুণ হবে, তাহলে কি হবে? 7 টু দি পাওয়ার 2 আর 1/3 গুণ করলে কি হবে? 2 ইন্টু 1/3 গুণ করলে কি হবে? 2/3, তাহলে এখানে কি হবে? পাওয়ার 2/3 কিন্তু এখানে হচ্ছে 7 টু দি পাওয়ার 1/3। ওকে, আর নিচেরটা ঠিক আছে 7 টু দি পাওয়ার 1/2, বুঝতে পারছি? ওকে, আসলে ওই ব্যাখ্যাগুলো লিখে রাখবে। তাহলে এই উপরে যে দুইটা বেস আছে দেখো 7, দুইটা বেস থেকে আমরা ওই যে 1 নম্বর শর্ত অনুসারে 7 একটা লিখবো, পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, 2/3 প্লাস 1/3, আর এখানে হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2, বুঝতে পারছি? দুইটা বেস থেকে একটা বেস, পাওয়ারগুলো যোগ হবে। এবার এই যে 2/3 আর 1/3 আমরা যোগ করি, কীভাবে করতে পারি? দেখো 2/3 প্লাস 1/3, তাহলে আমরা কী লিখব? 3 লসাগু, তাহলে 3 মাঝে একবার, 2 একে 2 প্লাস 3 মাঝে একবার
ভগ্নাংশ 2/3 প্লাস 3 1/3, তাহলে 3 লসাগু নিলাম, 3 লসাগু নিলাম 3, তাহলে 3 3 এর মাঝে একবার 2 একে 2 প্লাস 3 3 এর মাঝে একবার 1 1 1, তাহলে 2 প্লাস 1, তাহলে উপরে কি হবে দেখো উপরে কত 2 প্লাস 1 কত হবে, 2 প্লাস 1 কত হবে 3, তাহলে আমি লিখতে পারি নিচেরটা কি আছে 7 টু দি পাওয়ার 1/2, 7 টু দি পাওয়ার 1/2, আর উপরে হবে 3, 7 টু দি পাওয়ার 3/3, বুঝতে পারছি? তাহলে 7 টু দি পাওয়ার 3/3 মানে কত 1, 3/3 মানে কত 1, আর 7 টু দি পাওয়ার 1/2, এখন ওই যে উপরে পাওয়ারটা বড়, ওই যে m/n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এই শর্টকাটে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে উপরে পাওয়ার 1 বড় না 1/2 বড়, বলো 1 বড়, 1 বড়, তাহলে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 1 মাইনাস 1/2, ওকে। তাহলে 7 টু দি পাওয়ার আবার এখানে 2 নিলাম, তাহলে 2 একে 2, 2 মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1/2, 7 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে দেখো √7, ওই যে আমরা লিখছিলাম √7 মানে 7 টু দি পাওয়ার হাফ, √7 মানে কি লিখছিলাম 7 টু দি পাওয়ার হাফ, তাহলে 7 টু দি পাওয়ার হাফ মানে আমরা লিখতে পারি √7, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আজকে আমরা এক্সারসাইজ 4.1 এর দুটি অঙ্ক করলাম, আমরা সবগুলো সূত্র আলোচনা করলাম, সবগুলো সূত্র আলোচনা করে সূত্রের উপর সূত্রের মাধ্যমে আমরা অনুশীলনী 4.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 শেষ করলাম, ঠিক আছে না? তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো করার চেষ্টা করব, তোমরা সেম নিয়মে এই সূত্রগুলো দিয়ে অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 3 4 5 6, হোমওয়ার্ক হচ্ছে 3 4 5 6, কোয়েশ্চেন নাম্বার কত 3 4 5 6, এই 4টি অঙ্ক 1 2 করে নিবে, আবার এই 4টি অঙ্ক করে কমেন্ট বক্সে তো ছবি তুলে জানানো যাবে না, তোমরা যারা আমাদের স্কুলের স্টুডেন্ট আছো বা যারা আমার এই ক্লাসটি দেখেছো ভালো লাগছে, তোমরা আমার এই 4টি অঙ্ক করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01711714055, 14055, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সবাই ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, আমি দেখে জানাবো যে কোনো সমস্যা আছে, ঠিক আছে? আর এখান থেকে আমরা 2025 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য নিয়মিত ক্লাস করার চেষ্টা করবো, সপ্তাহে 3টা ক্লাস নেব, একদিন পরে পরে, তোমরা সবাই নিয়মিত ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। আমরা এখন 4.1 শুরু করেছি, 4.1 কমপ্লিট চ্যাপ্টার শেষ করবো, শেষ করে আমরা 4.2-তে যাবো, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকবে, নিয়মিত ক্লাস দেখার চেষ্টা করবে, আর ধন্যবাদ, আল্লাহ হাফিজ।